এমনও এরকম একটা সূত্র মারফত জানা গেছে যে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছে যে এমন এরকম আরও কয়েকটা সিট আছে যে সিটগুলো হিন্দুরাই শেষ কথা বলবে, সেখানে সেখানে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর করবে না বলেই জানা যাচ্ছে। তো সেই আসনগুলোরও একটি তালিকা, কিন্তু এখানে দাঁড়িয়ে সুজয়ের কাছ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে কয়েকটা সিট হয়তো জিতবেন, কটা সিটের কথা শুভেন্দু অধিকারী বললেন এবং অমিত শাহ তার পাল্টা কি বললেন, কি কাগজ দেখালেন অমিত শাহ শুভেন্দু অধিকারীকে তার পাল্টা? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই 100টা সিটের একটা তালিকা, সেই তালিকা কিন্তু দেয়া হয়েছে এবং 100টা সিট এই মুহূর্তে এখন যদি নির্বাচন হয় তাহলে কিন্তু 100টা সিটে ইতিমধ্যেই কিন্তু বিজেপি এগিয়ে আছে যদি আজকে নির্বাচন হয়। কিন্তু 100টা হলে তো ক্ষমতায় কোনো মতেই আসতে পারবে না, ধারে কাছেও আসবে না। দেখো, একেবারেই তাই। এবং আমাদের রাজ্যে 294টা আসন, ম্যাজিক ফিগার 148টি, তার মানে এখনো প্রায় এরকম 50টি সিট, যে সিটগুলোকে কিন্তু এখন থেকেই ময়দানে নাবার একটা ইঙ্গিত এবং দুই একেবারে সিনিয়র আমাদের রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সংগঠনটা কিন্তু তিনি দেখেন, মানে একজন কেন্দ্রীয় নেতা দেখেন, কিন্তু অমিত শাহ আমাদের রাজ্যের সংগঠনটা কিন্তু দেখেন। তো সেক্ষেত্রে এই 50টা সিট আর কিভাবে তারা দখল করতে পারে, এবং আমাদের কাছে একটা সূত্র মারফত খবর এসে পৌঁছেছে, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যখন এই সিটগুলোর বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে দিল্লি থেকে এখনো পর্যন্ত 3টে সমীক্ষক সংস্থা তারা এ রাজ্যে এসেছে এবং এ রাজ্যের বিভিন্ন ইকুয়েশন নিয়ে, সেখানে মতুয়া ভোটের ইকুয়েশন, আদিবাসী ভোট যে সিটগুলো আছে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে যে জঙ্গলমহলে যে সিটগুলো আছে, এবং উত্তরবঙ্গের যে রাজবংশী যে আসন সিটগুলো যেখানে ডেডিকেটেড ফ্যাক্টর কাজ করে, এবং কোন কোন আসনগুলো সংখ্যালঘুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কেন সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট সেটা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এগিয়ে আছে যে সিটগুলো। তো সমস্ত ইকুয়েশন দেখে এই 3টে যে সমীক্ষক সংস্থা আমাদের রাজ্যে এসেছে, তো সেই সমীক্ষক সংস্থা রিপোর্ট কিন্তু অনেক আগেই অমিত শাহ সেই সিট রিপোর্ট হাতে পেয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই যে আলোচনাটা, সেই আলোচনায় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীও কিন্তু বেশ কিছু প্রস্তাব শাহকে দিয়েছে। কোথাও কি এরকম মনে হয় সুজয় যে শুভেন্দু অধিকারী যাতে অন্য বঙ্গ বিজেপির নেতারা শাহের দরবারে পৌঁছতে না পারে সেই জন্য অনেকটা তড়িঘড়ি কি শুভেন্দু অধিকারী এই কাজটা শুরু করে দিলেন যাতে তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়? দেখো, অবশ্যই আমরা জানি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কটা আমাদের রাজ্যের মানে সবাইরই জানা যে সম্পর্ক অত্যন্ত ভালো। সেক্ষেত্রে একটা বিষয় মনে করা হচ্ছে যে এই মুহূর্তে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা দুটো বিষয় চাইছে। এক, দলের ব্যাপারটা মানে পরিষদীয় দলের ব্যাপারটা পুরোপুরি সিদ্ধান্ত নিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সংগঠনের দায়িত্বটা দেখুক শ্রমিক ভট্টাচার্য, এবং পার্টির যে সাধারণ সম্পাদক সংগঠন থাকবে এটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনেক আগে এই দুটো পর্যায়ে ভাগ করে দিয়েছে। সেক্ষেত্রে সংগঠনের থেকেও কোন আসনগুলো মানে এই যে ছক তৈরি, কোন আসনগুলো এগিয়ে কোন আসনগুলো পিছিয়ে, একদমই আমরা এই ছকের বিষয়ে এবার আলোচনায় আসবো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে আমার প্ল্যানে চললে এবারে পশ্চিমবঙ্গ একদম পাক্কা। গভীর রাতে কোন ছক তুলে দিলেন শুভেন্দু অধিকারীর হাতে, কি বললেন, কি ছক শুভেন্দু অধিকারী, আসুন সেদিকে নজর রাখি। আমার প্ল্যান মানলে
বাংলায় সরকার একদম পাক্কা। গভীর রাতে শুভেন্দু অমিত শাহকে কোন গোপন ছক দিলেন, সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, কোন গোপন ছক দিলেন শুভেন্দু অধিকারী গভীর রাতে? যেটা জানা যাচ্ছে যে দেখো, বিধানসভা নির্বাচন খুব একটা বেশি দিন বাকি নেই। তিনি কলকাতায় তাকে আসার যেরকম আমন্ত্রণ জানানো হয়েছে, এই মুহূর্তে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের এই মুহূর্তের কি অবস্থা এবং কোন কোন ইকুয়েশনে কোন কোন আসনগুলো জিততে পারবে, এবং আমরা এটাও জানতে পারছি, একদম সূত্র মারফত জানা যাচ্ছে যে এরকম একটা অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, অন্তত 294টার আসনের মধ্যে 177টি আসন, যে আসনকে একেবারে জেতার পুরোপুরি টার্গেট দেয়া হচ্ছে, যে 177টি আসনে তাদেরকে জিততেই হবে, কারণ ম্যাজিক ফিগার 148। তো সেক্ষেত্রে বলা হচ্ছে, এবং অন্তত 5-7টি ইকুয়েশন এখানে কিন্তু যেটা হচ্ছে তুলে দেয়া হয়েছে, সেটাও আমরা জানতে পারছি। একদমই, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা গোপন ছক যেটা শুভেন্দু অধিকারী তুলে দিলেন অমিত শাহের হাতে। সুজয়, আমি একটু তোমার কাছ থেকে এবার যেটা জানতে চাইবো যে আসনের হিসেবটা কিভাবে শুভেন্দু অধিকারী ছক করছেন, কিভাবে এই 100টা আসনের কথা বলা হচ্ছে, এই ছকটাই বা কি সেটা যদি এবারে একটু বলো। একেবারেই দেখো, পুরো একেবারে প্রত্যেক জেলা ধরে ধরে একটা কিন্তু বলা যেতে পারে ভাগ করা হচ্ছে, আস্তে আস্তে এবার শুরু হয়ে যাচ্ছে। প্রথমত উত্তরবঙ্গ জেলা, যে জেলায় বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু এটা তো মানতেই হবে সেই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস অনেকটা জমি শক্ত করেছে, এবং আমরা দেখেছি যে মাটি কামড়ে আরএসএস কিন্তু উত্তরবঙ্গের সংগঠনের কাজের দায়িত্ব দেখত, কিন্তু সেই সংগঠনটা আস্তে আস্তে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু একটা শক্ত ভিত তৈরি করছে। কিন্তু শুধু কি তাই সুজয়, বিজেপির মধ্যে তো একটা প্রবল সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আদি বিজেপি নব্য বিজেপি, যেটা এতদিন তৃণমূলের দিকে বিজেপি অভিযোগ তুলতো যে যারা পুরনো তৃণমূল কর্মী তাদের দলে খুব একটা কদর নেই। বিজেপিতে তো এবার সেটা দেখা যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ যখন আসছেন কোথাও একটা, তখন সেই পুরনো বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন, শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে নব্য বিজেপি। তাহলে কি এই দ্বন্দ্বটাও কোথাও একটা কাজ করছে? তার জন্য কি কোনো স্পেশাল ছক? না না, অবশ্যই এটা এই ধরনের একটা, এটা তো বলাই যায় যে যেহেতু এই দল যখন সাজাতে হয় তখন বিভিন্ন ধরনের একটা সমস্যা দেখা যায়, এবং যে কথাটা বললে এটা একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপিতে কিন্তু এই ধরনের একটা সমস্যা আছে, এটা মানতেই হবে, কিন্তু এই সমস্ত সমস্যাকে কিন্তু মেটানোর একটা কিন্তু নির্দেশ দেয়া হচ্ছে অমিত শাহের পক্ষ থেকে, এবং আমরা জানতে পারছি যেটা যে 2026-এর যে বিধানসভা নির্বাচনে মানে শুভেন্দু অধিকারীকে